আসসালামু আলাইকুম। আজকে একটি খবর আপনাদের সামনে উপস্থাপন করব। কালকেই পেয়েছি মিয়া সাহেবের যত সম্পদ, একটি মানব জমিন অনুসন্ধান। মানব জমিন অনুসন্ধান করেছে সত্য, কিন্তু খুবই ডকুমেন্টারি কিছু এভিডেন্স বেশ 4-5 দিন আগে আমার হাতে এসেছে। আমি অপেক্ষা করছিলাম কোনো একটা পত্রিকা আগে এটি সামনে ডিসপ্লে করুক, তারপরে সেটা রেফারেন্সে আমি রিপোর্টটি সামনে আনবো, কিছু কথা বলবো। এটাই আমি সবসময় নির্ভর করি গণমাধ্যমের উপর। গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলি আপনাদের সামনে আনি এবং সেটা বিশ্লেষণ করি। কয়েকদিন তাণ্ডবের পর মিয়ানমারে সীমান্তে বিস্ফোরণের শব্দ থেমে গেছে, সরে গেছে যুদ্ধজাহাজও। মাঝে প্রায় 7 থেকে 10 দিন পরিস্থিতি এমন ছিল যে মিয়ানমার এবং আশেপাশের এলাকা যেন বিচ্ছিন্ন বাংলাদেশ থেকে অন্য একটি দেশের অংশ, এবং সেই অঞ্চলে আমাদের কোনো নৌকা যেতে পারতো না। মাছ ধরা নৌকাগুলোকে লক্ষ্য করে তারা অব্যাহতভাবে গুলি চালিয়েছে। সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল। এখন সেই পরিস্থিতির অবসান ঘটেছে। সেনাবাহিনীর প্রধান ছিল, সেটা তার সম্পর্কে একমাত্র এটা একটা আইন আছে অবশ্য, যে এদের কোর্ট মার্শাল হওয়ার কথা আর কি। ডিউরিং হিজ টেনিয়ার সে যদি কোনো অপরাধ করে থাকে সেগুলো কোর্ট মার্শাল হওয়ার কথা। এটা বাইরে সাধারণত এগুলোর আপনার বিচার হয় না, এটা অবশ্য আপনার একটা আইন আছে। কিন্তু আজকে তো সে তো বাইরে এসছে, এবং সে যে ঘটনাগুলো ঘটিয়েছে সে কিন্তু বাইরের। তার ভাইদেরকে পাসপোর্ট পাইয়ে দেওয়ার জন্য সে আপনার পুরোপুরি জালিয়াতির আশ্রয় নিয়ে। আসসালামু আলাইকুম। আজকে একটি খবর আপনাদের সামনে উপস্থাপন করব। কালকেই পেয়েছি মিয়া সাহেবের যত সম্পদ, একটি মানব জমিন অনুসন্ধান। মানব জমিন অনুসন্ধান করেছে সত্য, কিন্তু খুবই ডকুমেন্টারি কিছু এভিডেন্স বেশ 4-5 দিন আগে আমার হাতে এসেছে। আমি অপেক্ষা করছিলাম কোনো একটা পত্রিকা আগে এটি সামনে ডিসপ্লে করুক, তারপরে সেটা রেফারেন্সে আমি রিপোর্টটি সামনে আনবো, কিছু কথা বলবো। এটাই আমি সবসময় নির্ভর করি গণমাধ্যমের উপর। গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলি আপনাদের সামনে আনি এবং সেটা বিশ্লেষণ করি। কেননা বিভিন্ন সংবাদের সত্যতা যাচাই করা আমার পক্ষে এখন সম্ভব না, আমার পক্ষে পর্যালোচনা করা সম্ভব। সেই কারণে আমি সংবাদ হিসেবে ডিপেন্ড করি হচ্ছে গণমাধ্যমের উপর। তো যাই হোক, অপেক্ষায় থাকতে থাকতে মানব জমিন এটাতে আনলো, এবং সাথে সাথেই আসাদুজ্জামান মিয়ার চেহারাটা সামনে ভেসে বেড়ালো। বেনজির সাহেবের মতন আর এক দাপুটে কর্মকর্তা, অধ্যত্বপূর্ণ কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ, মুখের ভাষাও ছিল অনেকটা পেশাদারিত্বের বাইরে। এরা সরকারকে দেখায় যে তারা আওয়ামী লীগ করে, ভাবটা এরকম, কিন্তু কোনো আদর্শগত কোনো সম্পর্ক নেই। এই কারণে যে যখন নাকি এদের সহায় সম্পত্তির দিকে তাকানো যায়, তখন দেখা যায় যে তারা এই সমস্ত কথার আড়ালে দল সেজে তারা আসলে লুটপাট করে, দুর্নীতি করে। তারই বিস্তারিত তথ্য প্রমাণ মানব জমিন সামনে এনেছে। দর্শক, ওই বেনজির সাহেবের মতনই এত বিস্তৃত সেই ঘর বাড়ি জমি জমা, এটাও শেষ করতে পারবো না। সেই কারণে কিছুটা আপনাদের সামনে তুলে ধরি যেভাবে খবরটা এসছে। বাড়ির পর বাড়ি, জমি এবং ফ্ল্যাটের সারি, কি নেই সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার। রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়। তবে শুধু নিজের নামে নয়, স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ের নামেও বিপুল সম্পত্তি গড়েছেন ডিএমপির সাবেক এই কমিশনার। মানব জমিনের অনুসন্ধানে তথ্য প্রমাণ মিলেছে আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সম্পদের পাহাড়। অনেক সম্পদের নথিও এসেছে আমাদের হাতে, সরেজমিন যার সত্যতা মিলেছে।
পূর্বাচলের নিউ টাউনে 1 নম্বর সেক্টরে 406 বি রোড, এখানে 10 কাঠা জমি রয়েছে আসাদুজ্জামানের নামে। পাশের একটি প্লটের কেয়ারটেকার হালিম বলেন, এটা এক পুলিশ কর্মকর্তার জমি বলে আমরা জানি, তবে তিনি মাঝে মধ্যে এসে ঘুরে দেখে যান, তবে তাদের নামে কোনো সাইনবোর্ড দেয়া হয়নি। স্থানীয় বাসিন্দা ও জমি কেনা বেচার সঙ্গে যুক্ত মোহাম্মদ শামীম বলেন, পূর্বাচলের এই প্লটের প্রতি কাঠার জমির মূল্য 1 কোটি টাকারও বেশি। পূর্বাচল সেক্টর 4 রোড 108-এর 53 নম্বর প্লটটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে। 5 কাঠার এই প্লটটি বিক্রি করে দেওয়া হয়েছে। জমি কেনা বেচায় যুক্ত স্থানীয় এক বাসিন্দা বলেন, প্লটটি শুনেছি তারা বিক্রি করে দিয়েছেন, আগে এখানে তারা আসলেও এখন আর আসেন না। আফতাবনগর 3 নম্বর সেক্টরের এইচ ব্লকের 8 নম্বর রোড দিয়ে প্রবেশ করলে স্থানীয় মসজিদের সামনে বাউন্ডারি দেয়া 36 নম্বর প্লটে 21 কাঠা জমি রয়েছে। এই প্লটটিও আসাদুজ্জামান মিয়ার। এই প্লটটি 8 নম্বর রোডের সবচেয়ে বড় প্লট। এখানে প্রতিটি প্লট সর্বোচ্চ 5 কাঠা ও তার সামান্য কিছু বেশি। নিরাপত্তার দায়িত্বে থাকা একজন জানান, আসাদুজ্জামান মিয়া পরিবার সহ মাঝে মধ্যে এসে প্লট দেখে যান, বাউন্ডারি দিলেও কোনো সাইনবোর্ড দেননি। বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের লেন 1-এ 166 এবং 167 নম্বরে 10 কাঠার উপরে 6 তলা বিশিষ্ট আলিশান বাড়িটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে। স্কুলের কেয়ারটেকার জানান, বাড়িটি বর্তমানে ভাড়া দেয়া, যা স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাড়িটির বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। নিকুঞ্জ 1-এর 8/এ রোডের 6 নম্বর বাড়িটি আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে। ভবনের পাশে একজন বাসিন্দার নাম পরিচয় গোপন রেখে বলেন, সম্প্রতি তারা বাসায় নেম প্লেট খুলে রেখেছেন, কেন রেখেছেন জানি না। বাড়িটির মূল্য 10 কোটি টাকার বেশি। সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ন নিলয় 55/1-এর বহুতল ভবনে খোঁজ নিয়ে জানা যায়, 3 নম্বর ভবনের 3800 থেকে 4000 স্কোয়ার বর্গ ফিটের একটি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের মেয়ে আয়েশা সিদ্দিকার নামে। বাড়ির এক নিরাপত্তা প্রহরী বলেন, আয়েশা সিদ্দিকা বর্তমানে এই বাসায় নেই, ফ্ল্যাটটি তার নামে রয়েছে। স্কাটন গার্ডেন 13-1 প্রিয়নীড়ে আসাদুজ্জামানের স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে। ভবনের দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী বলেন, ফ্ল্যাটটি বর্তমানে ফাঁকা পড়ে আছে, কেউ থাকেন না। এ সময় তিনি ভবনের সকল ফ্ল্যাট মালিকদের নামের লিস্ট বের করে দেখান। তো দর্শক, এই হচ্ছে আরও আছে, তার কোম্পানি আছে, অন্তত 2টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের নামে। আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকা, ফরিদপুর, নারায়ণগঞ্জে, রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে। 2018 সালে তিনি রাজুক থেকে একটি প্লট বিশেষ কোটায় বরাদ্দ পান, অথচ রাজুকের নীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই। তো আরও এরকম বিভিন্ন মৌজায় তো ওই একই ধারা, যেটা বেনজির সাহেবের, আপনি পড়তে 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 ক্লান্ত হয়ে যাবেন, এখানেও সেই একই রকম ক্লান্ত। এখন বিষয়টা হলো যে এই যে সহায় সম্পত্তি, এই কর্মকর্তারা দাপটের দেখিয়ে চাকরি বাকরি করে গেছেন, তার আড়ালে তারা এই যে বিস্তর সম্পত্তি গড়েছেন, এখন এইগুলো নিয়ে কি কোনো কর্তৃপক্ষ আছে কিনা যারা তদন্ত করছে কিনা জানা নেই। আর এদের সম্ভবত ব্যাপারে উদ্যোগ নেওয়ার আগে ডিপার্টমেন্টগুলো আগে খেয়াল করেন যে সরকারের কোনো সিগন্যাল আছে কিনা। সরকারের সিগন্যাল পেলেই তারা মাঠে নামে, আর না হলে চুপচাপ বসে থাকে। হয়তো আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রে একই ঘটনা করতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। ভাসুরের নাম মুখে আনতে নাই আর ভাসুরের কর্মকাণ্ড নিয়েও কথা বলতে নাই, কিন্তু যেই বৌমা সারা বছরই ভাসুর, দেবর, ননদ, শ্বশুর, শাশুড়ি কাউরে ছাড় দেয় না, স্যাংশন দেয়, নিষেধাজ্ঞা দেয়, নির্বাচনের আগে ওয়ার্নিং দেয়, পরেও ওয়ার্নিং দেয়, কিন্তু সেই বৌমাই যখন ভারতের বেলায় ভিন্ন রকম আচরণ করে, তখন আসলে বুঝতে হবে রাষ্ট্র হিসাবে ভারতের ভূমিকা আসলে এদের কাছে কতটুকু, অথবা ভাসুরের নাম কেন মুখে আনছে না। একটু অতীত থেকে ঘুরে নিয়ে এসে মূল পয়েন্টে যাচ্ছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার তেল কেনার কারণে পৃথিবীর অনেক দেশকে ভয়, ভীতি, তারপর ধরেন স্যাংশনের বার্তা পাঠিয়েছিল আমেরিকা, কিন্তু
ভারতের বেলায় এদের একটা আইন সংশোধন করে ভারত যেন রাশিয়া থেকে তেল কিনতে পারে সেইভাবেই কিন্তু সাপ্লাই দেওয়া হয়েছে। এবার আসেন আমরা যেই কথা বলছি সেটা হচ্ছে নির্বাচন নিয়ে। দর্শক, সারা পৃথিবীর নির্বাচন নিয়ে নির্বাচনের আগে পরে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য বক্তব্য দেয় আমেরিকা। তো ভারতের নির্বাচন কেমন হয়েছে? বিরোধী দল কংগ্রেস সহ অন্যান্য যেই দলগুলো আছে তাদের ব্যাপারে যে বক্তব্য, তাদের বক্তব্য হচ্ছে মোদির সরকার আপনার নির্বাচনকে যথেষ্ট ম্যানিপুলেট করতে চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও জনগণ এবার ডিফারেন্ট একটা স্টেজে অংশ নেওয়ার কারণে বা বিভিন্ন রকম বিদ্বেষ ছড়ানোর কারণে মোদির সরকারের যেই পরিমাণ সিট পাওয়ার কথা ছিল সেই পরিমাণ সিট আসলে পায় না। 400 জায়গাত মাত্র 200+ সিট পেয়েছে। এছাড়া নির্বাচন নিয়ে রয়েছে নানান বিতর্ক, পাশাপাশি শত শত না হাজার হাজার অভিযোগ আছে বিরোধী দলগুলোর। এমনকি প্রকাশ্যে ভারতের নির্বাচন নিয়ে অনেক ধরনের ভিডিও ফুটেজও কিন্তু গণমাধ্যমগুলোতে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি রাষ্ট্রীয় ক্ষমতার অনেক কিছু অপব্যবহারও আমরা এই নির্বাচনে দেখতে পেয়েছি। কিন্তু এত সব কিছু আমরা দেখতে পেলেও মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এই ব্যাপারে কোনো কিছু দেখতে পায়নি। আমরা যদি দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখপাত্র ম্যাথিউ মিলার, যিনি বাংলাদেশ সহ সারা পৃথিবীর ইস্যুতে কথা বলেন, তাকে যখন গতকালকে ভারতের লোকসভার যেই দীর্ঘ 1 থেকে 1.5 মাস লাগে যে নির্বাচন সংগঠিত হলো সেটা সম্পর্কে তাকে যখন বক্তব্য জিজ্ঞেস করা হলো যে ভারতের নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর যে অভিযোগ আছে বা গণমাধ্যমগুলোতে যে বিশেষ ভিডিও ফুটেজগুলো এসেছে, সেই ক্ষেত্রে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের নির্বাচনকে কোন দৃষ্টিতে দেখে, নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে বা কতটুকু সুষ্ঠু হয়নি, বা যে সরকার গঠিত হয়েছে এই সরকার আসলে কতটুকু বৈধ। এখন সরকার তো বৈধ হয়েই গেছে, মোদী প্রধানমন্ত্রী হয়েও গেছেন, শপথ নিয়েছেন, এখানে নানান ভাগভোগের হয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলতেছে যে এই ভারতের নির্বাচন নিয়ে আসলে কোনো ধরনের কোনো মন্তব্য করতে চায় না যুক্তরাষ্ট্র। তাহলে যুক্তরাষ্ট্র কি ভারতকে ভয় পায়? একটা জায়গাতে পায়, কোন জায়গাতে বলি, আমেরিকা তো হচ্ছে কি সারা বিশ্বজুড়ে তাদের পলিটিক্সটাকে বা ক্ষমতাকে ধরে রাখার জন্য বিভিন্ন দেশকে গুটি হিসাবে ব্যবহার করে। এখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কমন পয়েন্ট হচ্ছে মিলের জায়গায়, সেটা হচ্ছে চীন এবং কি ভারতের মধ্যে যে শত্রুতা, সেই শত্রুতাটারই একটা ধরেন পজিটিভ কি বলা হয় যে যিনি আছেন কি বলা হয় যে ভূমিকাটা, সেটাই কিন্তু নেওয়ার চেষ্টা করছে আমেরিকা, যে চীন এবং ভারতের মধ্যে আমরা তোমাদের সাথে আছি। ভারতও সেই জায়গা থেকে কিছুটা পজিটিভ ভাইব পাচ্ছে, যার কারণে আপনি দেখবেন যে এতদিন যাবৎ ভারতীয় উপমহাদেশ আমরা যেটাকে বলি, সেখানে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ সময়ের জন্য একটা পজিটিভ অ্যাক্সেস দিয়ে রাখছিল। মাঝখানে আমরা দেখছি কিছুটা বিভাজন, আবার এখন কিন্তু সম্পূর্ণ ঠিক আছে। আর ভারতের দূরের কথা, বাংলাদেশের নির্বাচন নিয়ে তো আমেরিকা এখন আর কোনো কথা বলার সুযোগ নাই। পাশাপাশি বলছে পুরান যা হয়েছে ভুইলা যাও, নতুন করে সামনের দিকে আগাবো। তো সেই ক্ষেত্রে ভারতের সাথে আমরা মুখে মুখে যাই বলি, আন্তর্জাতিক অঙ্গনে ভারতের যেই রাষ্ট্র হিসাবে শক্তিশালী অবস্থান, সেটাই আরেকবার যেন প্রমাণ করলো আমেরিকা যে হ্যাঁ, ভারতের নির্বাচন নিয়ে আমরা কিছু কথা বলবো না, আর ইসরায়েল ফিলিস্তিনে যে ধরনের ঘটনা ঘটাচ্ছে সেইটা নিয়েও আমরা কথা বলতে চাই না। এটাই হচ্ছে আসলে অবস্থা। তো এরপরও যাদের মনে হয় যে মিলাররা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ভালো ভালো কথা বলে, বুঝতে হবে ভালো কথা যেটা বলার দরকার, যেখানে বললে ঝামেলা নাই, যেখানে বললে একটা চাপ দেওয়া যায়, সেইখানেই তারা বলে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।